फ्रेंड्स वेलकम टू द নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সবথেকে প্রথম আপডেটটা হচ্ছে সূর্যার আপকামিং ছবি, যেটা ভেঙ্কি আডলুরির সাথে সে করছে। তো সেই ছবিটাকে নিয়ে তো ভেঙ্কি আডলুরি নিজে একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে বেসিক্যালি সূর্যাকে তিনটে গল্প সে শুনিয়েছিল। প্রথম হচ্ছে মারুতি 800, সেটার যে লেগাসি, সেটা কিভাবে সাধারণ মানুষের কাছে, মিডল ক্লাসের কাছে পৌঁছে গেল। তো সঞ্জয় গান্ধী করেছিল সেই ব্যাপারগুলো, আপনারা জানেন নিশ্চয়ই। তো সেইটার বিষয় নিয়ে একটা ছবি, সেটা একটা শুনিয়েছিল। একটা হাইস্ট থ্রিলার, ব্যাংক হাইস্ট থ্রিলার, সেরকম একটা কনসেপ্ট শুনিয়েছিল। আর তৃতীয়টা হচ্ছে একটা ফ্যামিলি ফিল্ম শুনিয়েছিল। এবার সূর্যা এই তিনটের মধ্যে ফ্যামিলি ফিল্মটাই চুজ করেছে। ফ্যামিলি ফিল্মটার কিন্তু পুরোপুরি আইডিয়াটা রেডি ছিল না, ক্লাইম্যাক্সটা রেডি ছিল না গল্পটা, বাট তারপরে ভেঙ্কি আডলুরি সেটার উপর রিওয়ার্ক করেছে, ইত্যাদি করেছে, এবং ফাইনালি এখন তারা ছবিটা বানাচ্ছে। করপ্পু বলে নাম হচ্ছে ছবিটা। তো এটা ভেঙ্কি আডলুরি জানিয়েছে। এবং সূর্যা অলরেডি যেহেতু এই যে সুরারাই পোট্রু যে ছবিটা করেছিল সেটা অলরেডি একটা বায়োপিক ছিল, তো তাই জন্য সে ওই মারুতির গল্পটা করতে যায়নি। বাট আমাদের কাছে প্রথমে আপডেট এসেছিল মিডিয়ার মাধ্যমে যে ওই মারুতির উপরেই আর কি ছবিটা হবে। 796 সিসি বলে নাম হওয়ার কথা ছিল টাইটেল ছবিটা। তো যাই হোক, তো সেটা আলটিমেটলি হচ্ছে না। যে ছবিটার আমরা পোস্টার দেখতে পেয়েছি, যেটা অ্যানাউন্সমেন্ট এসেছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ফিল্ম। বাট সেখানে এটাও বলেছে ভেঙ্কি আডলুরি যে ক্যারেক্টারটার মধ্যে কিছুটাই সঞ্জয় সিংহানিয়া, সঞ্জয় রামাস্বামী ওই যে ভাইবটা থাকতে চলেছে আর কি, মানে গজনীতে যে ক্যারেক্টারটা ছিল সেই টাইপের একটা ভাইব থাকতে চলেছে, এটাও সে কনফার্ম করেছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ভেট্রিমারানকে কেন্দ্র করে। তো ভেট্রিমারান এটা জানিয়ে দিয়েছে যে এসটিআর এর সাথে যে ছবিটা সে করছে, এটা একটা গ্যাংস্টার ফিল্ম হবে, যেটা বলা হচ্ছে বড়া চেন্নাই ইউনিভার্সের মধ্যেই বেসড হবে। তো সেই ছবিটার একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও জুলাইয়ের সেকেন্ড উইকে আসতে চলেছে। এবং ছবিটার নাম কি হবে সেই টাইটেল, মানে একটা হচ্ছে ছবিটার অ্যানাউন্সমেন্ট ভিডিও, যেটা আলাদা করে শুট করেছে ক্যারেক্টার নিয়ে, প্রপার ভিডিও। আর একটা হচ্ছে যে টাইটেল অ্যানাউন্সমেন্টের একটা ভিডিও, সেই দুটো কিন্তু আলাদা করে আসবে, সেটা ভেট্রিমারান জানিয়ে দিয়েছে রিসেন্টলি। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি, একটা প্রবলেমও হয়েছে এই ছবিটাকে কেন্দ্র করে। এই ছবির যে প্রডিউসার, সেই আর কি ওই আমাদের ধানুষের ওই ছবিটার নাম কি আসুরান, ওটার প্রডিউসার ছিল। এবার সে সূর্যাকে নিয়ে প্রথমে বাডি ওয়াসেল ছবিটা যেটা বানাচ্ছিল ভেট্রিমারান, সেটা প্রডিউস করার কথা ছিল তার। তো এখন যেহেতু সেই ছবিটা হচ্ছে না, তো সেই ব্যানারের আন্ডারেই ভেট্রিমারান এই ছবিটা বানাচ্ছে। এবার যেহেতু বড়া চেন্নাই ইউনিভার্সের মধ্যে বেশ, বড়া চেন্নাই প্রডিউসার হচ্ছে ধানুষ নিজে। তো ওর যে প্রোডাকশন কোম্পানি আছে উডেনবার্গ, তো তারা আর কি এটা প্রডিউসার ছিল বড়া চেন্নাই। এবার তারা বলছে যে আমাদের ইউনিভার্সেরটাকে তুমি যদি ইউজ করো এই ছবির মধ্যে, তাহলে আমাদের থেকে এনওসি নিতে হবে। ঠিক আছে, সেটা স্বাভাবিক ব্যাপার। এবার সেটার জন্য এই ধানুষের প্রোডাকশন হাউস চেয়েছে 20 কোটি টাকা। ইয়েস, 20 crores চার্জ করছে তারা এরকম বলেছে যে আমাদের এনওসি নিতে গেলে 20 কোটি টাকা আমাদেরকে দিতে হবে, তবে আমাদের ইউনিভার্সটাকে তোমরা ইউজ করতে পারবে। এবার দেখা যাক, যদি সেটা না হয়, প্রডিউসার দিতে না রাজি হয়। এবার প্রডিউসারের সাথে ধানুষ কাজ করেছে, আর ভেট্রিমারানের সাথে তো ধানুষের খুব ভালো সম্পর্ক। তারা কেরিয়ারে একসাথে এতগুলো ছবি করেছে এবং কাল্ট ছবি করেছে। তো দেখা যাক, আশা করবো ব্যাপারটা পুরোপুরি সর্ট আউট হয়ে যাবে এবং ধানুষ এসটিআর কে একসাথে আমরা দেখতে পাবো ফিউচারে বড়া চেন্নাই 2-তে, যেটা মাইট বি হয়তো নেক্সট ইয়ার হবে। দেখা যাক সেটা কি হয় আলটিমেটলি। এবং বড়া চেন্নাই 2 তো ধানুষ একা প্রডিউসও করতে পারবে না, ওয়েলস ইন্টারন্যাশনাল সাথে প্রডিউস করছে। দেখা যাক সেটা আলটিমেটলি কি হয়। এর পরবর্তী আপডেট হচ্ছে বিজয় সেতুপতি এবং নিত্যা মেননের আপকামিং ছবি থালাইবা থালাইবি বলে ছবিটাকে নিয়ে তার রিলিজ ডেট অ্যানাউন্স হয়ে গেছে। 25 জুলাই ছবিটা মুক্তি পেতে চলেছে। দেখা যাক ছবিটা কিরকম হয়। পরবর্তী আপডেট হচ্ছে রশ্মিকা মান্দানাকে নিয়ে। তো তার একটা আপকামিং ছবি আসছে মাইসা বলে, যেটা একটা ফিমেল ওরিয়েন্টেড অ্যাকশন মুভি হবে। তার পোস্টার চলে এসেছে। পোস্টারটা কিন্তু বেশ ইমপ্রেসিভ লাগছে। রশ্মিকা মান্দানাকে আমরা একটা পুরো ওয়ারিয়ারের চরিত্রে দেখতে পাচ্ছি, যেটা বেশ ভালো লাগছে, ফিয়ার্স লাগছে। দেখা যাক ছবিটা কিরকম হয়। রশ্মিকার পারফরমেন্স আমার খুব একটা যে এক্সট্রাঅর্ডিনারি লাগে তা নয়। দেখা যাক এই ছবির মাধ্যমে সে নিজেকে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস এস্টাবলিশ করতে পারে কিনা। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে রজনীকান্তের কুলি বলে ছবিটাকে নিয়ে, যে ছবিটা ডিরেক্ট করছেন লোকেশ কানাগরাজ। কদিন আগে শোনা গেছিল যে হিন্দি টাইটেলটা হতে পারে হচ্ছে মজদুর বলে, সেটা অফিসিয়ালি তারা জানিয়েছিল। তার পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে একটা ব্যাকল্যাশ দেখতে পাওয়া গেছিল, কেউ পছন্দ করছিল না এই টাইটেলটা, যে কুলি টাইটেলটাই রাখো, কুলি টাইটেলটা। তো হিন্দিতে নিশ্চয়ই ওরা টাইটেল পায়নি বলে ওই টাইটেলটা প্রথমে রাখতে গেছিল। বাট কুলি পাওয়ার হাউস যে গানটা আছে, যেটা অনিরুদ্ধের, সেটা যেহেতু খুব পপুলার হয়েছে, তো তাই জন্য কিন্তু এখন হিন্দি ভার্সনটার নাম হবে হচ্ছে কুলি পাওয়ার হাউস। ঠিক আছে, এটাই আর কি নাম হবে ছবিটার, হিন্দির ছবিটা। তো এটা ভালোই আর কি একটা ডিসিশন হয়েছে, কুলি নামটা অ্যাজ ইট ইজ থাকবে। তো এই জিনিসটা আর কি ভালোই একটা ডিসিশন হয়েছে, যে একটা ব্যাকল্যাশ দেখতে পাওয়া ছিল মজদুর নামটা, খুব আউটডেটেড নাম মনে হচ্ছিল, সেখানে আর কি কুলি পাওয়ার হাউসটা ভালোই লাগে। পরবর্তী আপডেটটা হচ্ছে কালকি পার্ট 2 কে কেন্দ্র করে। তো প্রডিউসার জানিয়েছে যে সেপ্টেম্বর মাস থেকে নাকি এই ছবি শুটিং শুরু হয়ে যাবে এবং মাইট বি নেক্সট ইয়ার জুনের মধ্যে ছবি কমপ্লিট হয়ে যাবে। এবার প্রভাসের এত বড় হিউজ লাইন আপ আছে, প্রচুর ছবি হাতে রয়েছে, তার মধ্যে এই টাইম লাইনের মধ্যে তার কালকি পার্ট 2 কমপ্লিট করা পসিবল, ইদার মানে আদৌ পসিবল হবে কিনা সেটা সময়ই বলবে আমাদেরকে। এর পরবর্তী আপডেট হচ্ছে জিমের স্ট্যান্ডালোন ছবিটাকে কেন্দ্র করে, মানে জন আব্রাহামকে নিয়ে, যেটা তো কদিন আগে আপডেট উঠেছিল যে ওয়াইআরএফ এই যে অনেকগুলো ছবি আছে, টাইগার ভার্সেস পাঠান, টাইগারের পরবর্তী পার্ট, জিমের স্ট্যান্ডালোন ফিল্ম, এগুলো সবই শেলফ করতে চলেছে। বাট এখন আবার শোনা যাচ্ছে যে ওয়ার 2 এর রেজাল্ট দেখে তারা জিমের এই স্ট্যান্ডালোন ছবিটা নাকি করতে পারে। ইয়েস, যেটা পাঠানের প্রিকুয়েল হবে, সেটা নাকি করতে পারে। 2026 সালে তারা শুটিং করবে, 2027 কোনো এক সময় রিলিজ করবে। বাট এটা পুরোপুরি ডিপেন্ডেন্ট হচ্ছে ওয়ার 2 এর রেজাল্টের উপর। এখন অব্দি তাদের পরিকল্পনা ইনিশিয়াল স্টেজে রয়েছে জিমের মানে
জিমের স্ট্যান্ডার্ড ছবি বানাবে, বাট সেটা পুরোটাই ডিপেন্ড করবে হচ্ছে ওয়ার্ড 2 এর রেজাল্টের উপর। তো দেখা যায়, এবং ওয়ার্ড 2 এর কিন্তু তারা খুব অ্যাগ্রেসিভ প্রমোশন, অ্যাগ্রেসিভ রিলিজ স্ট্র্যাটেজি কিন্তু ওয়াইআরএফ এখন থেকে প্ল্যান করেছে। টোটাল ইন্ডিয়াতে যতগুলো আইম্যাক্স স্ক্রিন আছে 33 খানা আছে, প্রত্যেকের সাথে ডিল হয়ে গেছে 2 উইকসে। 2 উইকসে কোনো অন্য ছবি আইম্যাক্স স্ক্রিনসে রিলিজ করতে যেন না পারে, খালি ওয়ার্ড 2 দেখানো হবে আইম্যাক্স স্ক্রিনে, সেটা 2 সপ্তাহের জন্য। এবং তার পরবর্তীতে কনজুরিং যখন চলে আসবে তখন ওয়ার্ড 2 কে সরানো হবে, তার আগে অব্দি অন্য কোনো ছবি চলবে না। আর জাস্ট ভাবুন, আইম্যাক্স স্ক্রিনের সাথে যদি আদিত্য চোপড়া এরকম ডিল করতে পারে, তাহলে যত সিঙ্গেল স্ক্রিন আছে, ঠিক আছে, সেখানেও কিন্তু নো শো শেয়ারিং এর কিন্তু খেলা শুরু করবে ওয়াইআরএফ, যেটা তারা চিরকাল করে থাকে। তো সেই জিনিসটা কিন্তু এবার বাংলা ছবি 14 তারিখে আমরা জানি যে ধূমকেতু রিলিজ করছে, বা দেখা যাক ধূমকেতুর ক্ষেত্রে এই জিনিসটা কতটা এফেক্ট করে, এটা একটা প্রবলেম হবে। এবং সেকেন্ড হচ্ছে যে কুলি ছবিটা, সেটার এবার নর্থ ইন্ডিয়া রিলিজটা কিরকম হয় সেটাও একটা দেখার মতো বিষয় হবে। এবং তারা আদৌ তামিল ছবি, আপনারা জানেন ওদের একটা অ্যালার্জি আছে, ওরা ঠিক করে রিলিজ করে না নর্থ ইন্ডিয়াতে, সেটা আর কি এবারে হয় কিনা প্রপারলি, এবং হলে ওয়ারের সাথে কতটা ক্ল্যাশ হয় সেটাও দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেট হচ্ছে বর্ডার 2 কে কেন্দ্র করে তো দিলজিৎ দোসাঞ্জকে এই ছবি থেকে সরানো হয়েছে। ইয়েস, যেহেতু দিলজিৎ দোসাঞ্জ আপনারা জানেন তাকে নিয়ে বিশাল কন্ট্রোভার্সি চলছে, যেহেতু তার ছবি সর্দারজি 3 তে পাকিস্তানি অ্যাক্ট্রেস রয়েছে, এবং সেই ছবিটা ওয়ার্ল্ড ওয়াইডে রিলিজ করে গেছে, এবং শোনা যাচ্ছে পাকিস্তানেও রিলিজ করবে। তো এইসব নিয়ে আর কি বিশাল কন্ট্রোভার্সি হয়েছে, এবং যে সিনে টেকনিশিয়ানদের গ্রুপ আছে তারা দিলজিৎকে, এই মানে বর্ডার ছবির মেকার্সদেরকে রিকোয়েস্ট করেছিল, চিঠি লিখেছিল যে দিলজিৎকে সরাতে। তো এবার যেহেতু ছবিটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, ছবিটা রিলিজ করতে বেশি দিন বাকিও নেই, পরের বছর জানুয়ারিতেই আসবে, তো আর প্রায় 6-7 মাসই আছে। তো তার মধ্যে আর কি রিলিজ করবে বর্ডার 2, সেরকমই পরিকল্পনা মেকার্সদের রয়েছে। তো তাই জন্য তারা দিলজিৎকে সরিয়ে দিয়েছে, তারা অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট করেনি। এবার দেখা যায় দিলজিৎ তো অ্যাক্টর খুব ভালো, এবার তাকে রিপ্লেস করে কাকে দিয়ে, অ্যামিভিরকে দিয়ে করে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। লেটস সি কি হয়, বাট দিলজিৎকে বর্ডার 2 থেকে আমরা দেখতে পাবো না। এর পরবর্তী আপডেট হচ্ছে রণবীর সিংকে কেন্দ্র করে। তো রণবীর সিং কিন্তু এবার ম্যাডক ফিল্মসের সাথে যুক্ত হতে চলেছে, তাদের যে হরর কমেডি ইউনিভার্সের একটা ছবিতে, সেখানে আমরা রণবীর সিংকে দেখতে পাবো। ডন 3 একবার শেষ করে সে তার পরবর্তীতে এই ছবিটার সাথে যুক্ত হবে, এবং এই ছবির নায়িকা হিসেবে থাকতে চলেছেন মানসী চিলড্রেন। দেখা যাক ছবিটা কিরকম হয়, এবং রণবীর সিং কে নিয়ে আর কি তারা বড়সড় হিট দিতে পারে কিনা ম্যাডক, সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তীতে আমরা কথা বলবো যে ফ্যামিলি ম্যান সিজন 3 এর টিজার নিয়ে, যেটা কিন্তু ব্যাপক ছিল। দেখুন, টিজারটা খুবই ছোট করা হয়েছে, তার মধ্যে প্রথমে সিজন 1 এর কিছু দৃশ্য দেখানো হয়েছে, তারপর সিজন 2 এর কিছু দৃশ্য দেখানো হয়েছে, এবং তারপরে সিজন 3 এর আমরা খুব সামান্য ঝলকই দেখতে পাই। তার মধ্যে রাজন ডিকে যেটা সিগনেচার কমেডি, সেটার একটা ঝলক আমরা দেখতে পাচ্ছি। প্রথমে শ্রীকান্তের ক্যারেক্টারটা বলছে যে আমি মানে রিলেশনশিপ কাউন্সিলর, ওই জায়গাটা প্রিয়ামানির এক্সপ্রেশনটা দেখবার মতো ছিল, তো ওই জায়গাটা কমেডিটা ওয়ার্ক করে। এবং তারপরে আমরা অ্যাকশন ইত্যাদি দেখতে পাচ্ছি, এবং জয়দীপ এলাহাবাদের একটা ঝলক, তাকে কিন্তু তার লুকটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ লাগছে, ঠিক আছে, চুল বড় বড় ইত্যাদি, এবং যেভাবে তাকে মানে একটা ঝলকে আমরা দেখতে পাই, সেটা কিন্তু খুবই ইমপ্রেসিভ ছিল, লুকটা স্পেশালি। তো সেই সব মিলিয়ে আর কি, এবং এবারে আরো স্কেল তারা বাড়িয়েছে। এমনি ফ্যামিলি ম্যান সিজন 2 এর স্কেল প্রচুর হাই ছিল, এবারে মনে হয় আরো সেটাকে তারা নেক্সট লেভেলে নিয়ে যাবে। দেখা যায় গল্পটা কি হয়। সিজন 2 তে তারা একটা হিন্ট ছেড়েছিল, এবারে চায়নার সাথে একটা গন্ডগোল ইত্যাদি আমরা দেখতে পাবো। তো সেটাই এবারে কন্টিনিউ করে কিনা, নাকি একটা পুরো অন্য ট্র্যাকে চলে যায়, সেটাই দেখার মতো বিষয় হবে। লেটস সি কি হয় সেটা। কারণ সিজন 1ও একটা মানে ক্লিফ হ্যাঙ্গারেই ছেড়েছিল, বাট সিজন 2 পুরো একটা অন্য গল্পতে চলে গেছিল। সিজন 1 এর ব্যাপারটাকে আর কি মানে অ্যাড্রেসই করেনি আর কি, ওটা জাস্ট র্যাপ আপ করে শেষ করে দিয়েছিল, এবং সিজন 2 তে পুরোপুরি ডাইরেক্টলি মুভ করে দিয়েছিল। সেটা সিজন 3 এর ক্ষেত্রে একটা অন্য গল্প হয় কিনা, নাকি যেটা একটা করোনা ভাইরাসের ক্লিফ হ্যাঙ্গার ছেড়েছিল ওরা সিজন 2 তে, সেটাকেই কন্টিনিউ করে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ফ্যামিলি ম্যান সিজন 3। টিজারটা বেশি ইমপ্রেসিভ ছিল, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর লাস্ট আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে ম্যাডাম সেনগুপ্তাকে কেন্দ্র করে, এর ট্রেলার চলে এসেছে। ট্রেলারটা কিন্তু বেশ ইমপ্রেসিভ হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ঋতুপর্ণা সেনগুপ্ত তার মানে হাজবেন্ডের সাথে আর কি ডিভোর্স হয়ে গেছিল, বা কোনো ঝামেলা হয়ে গেছিল, মেয়েকে নিয়ে আলাদা হয়ে গেছিল। বাট মেয়ের সাথেও মায়ের একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, মেয়ের সাথে সম্পর্ক মায়ের ভালো নয়, এবং মেয়ে আর কি মাকেই ব্লেম করে তার বাবা মার স্প্লিটের জন্য। এবার সেখানেই মেয়েটার খুন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার সেখানে বলা হচ্ছে যে বাবাই নাকি খুন করেছে, এরকম একটা দিক উঠে আসছে। এবার মা এসছে, তো মায়ের একটা তো আফসোস রয়েছে। তার পরবর্তীতে মা এবার ইনভেস্টিগেট করা শুরু করছে, যে পুলিশ অফিসার আছে যেটা রাহুল বোস প্লে করছে, তার সাথে মিলে ইনভেস্টিগেট করা শুরু করছে, এবং আদেও জাস্ট মানে আদেও তার হাজবেন্ডই করেছে কিনা, নাকি এটা একটা কোনো লার্জার কনস্পিরেসি চলছে যেটার সাথে এই মেয়েটা কিছুভাবে যুক্ত হয়ে গেছিল, সেটা নিয়ে আর কি একটা মার্ডার মিস্ট্রি রয়েছে। একটা রিভেঞ্জের অ্যাঙ্গেলও রয়েছে, যেহেতু মা নিজের মেয়ের বদলা দিচ্ছে। মম সিনেমাটা ছিল শ্রীদেবীর, সেই একটা অ্যাঙ্গেল ওরকম রয়েছে, সেই টাইপের। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা জানেন সৌগত বাসু এবং সায়ন্তন ঘোষাল, তাদের একটা ট্রেজার হান্টের ব্যাপার থাকে আর কি। সেটা তাদের লাস্ট ছবি দুটো এই খুব রিসেন্টলি রিলিজ করেছে, সোনার কেল্লা, জকের ধন দেখে নিন, রবীন্দ্র কাব্য রহস্য, সেসব জায়গায় একটা ক্লু, ধাঁধা ইত্যাদি থাকবে, একটা ওরকম ট্রেজার হান্ট টাইপের ব্যাপার। তো সেটা এখানে মার্ডার মিস্ট্রির মধ্যেও তারা সেই ফরম্যাটটা ফলো করেছে, যে আবল তাবলের রেফারেন্স রেখেছে, সেখান থেকে আর কি একটা ক্লু ডিটেকশনের ব্যাপার আছে। তো সেই জিনিসপত্রগুলো এবারেও থাকতে চলেছে আর কি। বাট আমার ট্রেলারের মধ্যে যে জিনিসটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে ইমোশন
গুলো কিন্তু বেশ ভালো লাগছে, মানে এখানে কিন্তু একটা ড্রামার ভালো স্কোপ রয়েছে, ঠিক আছে? এটা জাস্ট একটা ট্রেজার হান্ট ফিল্ম বা এরকম নয়। এখানে রিভেঞ্জটা যেহেতু নিতে চাইছে ঋতুপর্ণা সেনগুপ্ত, তাই জন্য তার ইমোশনটা প্রচন্ড স্ট্রং হতে হবে। তো সেখানে এই যে মা মেয়ের যে সম্পর্কটা, তার যে কমপ্লিকেশনস বা হাজবেন্ডের সাথে যে সম্পর্ক, সেটা যে বিচ্ছেদ ইত্যাদি, সেই ড্রামা পোর্শনটাতেও প্রচন্ড ফোকাস করে, তাই জন্য ট্রেলারটা কিন্তু সেইভাবেই শুরু হয় একটা সিরিয়াস জোনের মধ্যে, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। তো সেই ইমোশনটা যতটা স্ট্রং হবে, রিভেঞ্জের অ্যাঙ্গেলটা তত ভালো হবে। লুক অ্যান্ড ফিল ইত্যাদি খুবই ভালো লাগছে, ভালো ভালো অ্যাক্টরদেরকে নেওয়া হয়েছে, কৌশিক সেন থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্তকে অ্যাজ ইউজুয়াল খুবই ভালো লাগছে ট্রেলারের মধ্যে, রাহুল বোসের পারফরমেন্সও ভালো। তো সবকিছু মিলিয়ে আমার ভালোই লাগছে। এবার দেখা যাক ছবিটা কিরকম হয়। আসলে ওভারঅল মিলিয়ে আমার তো ম্যাডাম সেনগুপ্তের ট্রেলার কিন্তু বেশ ইমপ্রেসিভ লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।